হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমরা কেমন আছি? আচ্ছা, আমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র নিয়ে কি আমরা টেনশনে আছি? কেমন করে লিখবো, কোত্থেকে প্রশ্ন আসবে, এমসিকিউ কেমন থাকবে, তাছাড়া ফুল নম্বরই বা কত? ওয়েল এভরিওয়ান, তোমাদের সমস্ত সমস্যার সমাধান নিয়ে আজকে কুমকুম আপু চলে এসেছি। আমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় আমরা বাংলা দ্বিতীয় পত্রের খাতায় কেমন করে লিখবো, আমাদের মানবন্টনই বা কি হবে, ওভারঅল একটা কি নিয়ে বলো তো, একটা গাইডলাইন নিয়ে। আচ্ছা, তাহলে আমাদের আজকের সেশনটা কি? সেটা হচ্ছে ক্লাস 6 এর বাংলা দ্বিতীয় পত্রের নমুনা প্রশ্ন সমাধান। ওয়েল, আপু মুখে মুখে বললেই তো হবে না, সাথে করে কি করতে হবে বলো তো? তোমাকে অবশ্যই আমাকে একটা ডেমো দেখাতে হবে, একটা স্যাম্পল দেখাতে হবে, একটা ফরম্যাট দেখাতে হবে, যেটা দেখে তুমি কিনা আইডিয়া পাবে যে তুমি কেমন করে খাতায় লিখবে বা তোমার প্রশ্নই বা কেমন আসবে, সেটার মানে কি বলা যায়, সেটার বিপরীতে তুমি কেমন করে খাতায় লিখবে। ওয়েল, লেটস স্টার্ট। আমরা শুরু করব মূলত মান বন্টন দিয়ে। আমরা শুরু করব কি দিয়ে বলো তো? আমরা শুরু করব মূলত প্রথমে মান বন্টন দিয়ে। একটু মান বন্টনটা লিখি, মানে আপু লিখি। আপুর আবার একটা জিনিস কি জানো, আপু লিখে লিখে পড়তে খুব পছন্দ করি। আপু লিখে লিখে পড়তে খুব পছন্দ করি। আপুর মনে হয় কি, তাহলে পড়াটা একদম মাথায় ঢুকে যায়। আমি যেটা বলতে চাচ্ছি সেটা একদমই মাথায় ঢুকে যাবে। আচ্ছা, মানবন্টনটা কি? আচ্ছা, আমাদের বাংলা দ্বিতীয় পত্রের মূল নম্বর হচ্ছে 50, মানে হচ্ছে আমাদের টোটাল নাম্বার হচ্ছে 50। তাহলে আমি যদি বলি এটাকে পূর্ণমান, তাহলে পূর্ণমান হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের জন্য 50। বাংলা দ্বিতীয় পত্রের পূর্ণমান হচ্ছে 50। এই ব্রেকডাউনটা কেমন করে হবে? আচ্ছা, এখানে যদি আমার 50 হয়, আমি বুঝতেই পারছি, আবার আমাকে আপু ক্লাসে বারবার বলেছেন যে এমসিকিউ আসবে, তার মানে হচ্ছে আমার এমসিকিউ থাকছে। তাহলে যদি আমার এমসিকিউ থাকছে হচ্ছে 15, এমসিকিউ হচ্ছে 15, এক করে আপু কি ইংরেজিতে লিখে ফেললাম? আচ্ছা, আপু বাংলায় লিখবো? আচ্ছা, আপু বাংলায় লিখি। তাহলে আমার এমসিকিউতে হচ্ছে 15, আমার এমসিকিউতে হচ্ছে আমার 15, 1 ইন্টু 15 সমান সমান 15। আচ্ছা, তাহলে আমার এমসিকিউ এর 15 চলে গেল। তাহলে 50 থেকে 15 চলে গেলে কত থাকে বলো তো? 35। আচ্ছা, তাহলে তারপরে যেটা আসবে হচ্ছে আমাকে হয় একটা অনুচ্ছেদ লিখতে হবে, অথবা একটা আমাকে কম্প্রিহেনশন দিয়ে দিবে, সেই কম্প্রিহেনশন বা অনুচ্ছেদ পড়ে সেখান থেকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। সেখানে আমার আছে হচ্ছে 5। আমি এটা খুব বড় একটা হেডিং হবে, অনুচ্ছেদ, অথবা ব্যাপারটা এরকম, অনুচ্ছেদ লিখো, অথবা যেটা হয় আমাদের কম্প্রিহেনশনের মতো যে উদ্দীপক, বা এখানে তো উদ্দীপক ঠিক না, এটাকে বলা যায় কি, একটা অনুচ্ছেদ পড়ে প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের উত্তর দাও। আমি সংক্ষেপে লিখলাম, সেটাতেও হচ্ছে এক একটা প্রশ্নের জন্য 1 করে, তাহলে 5টা প্রশ্ন থাকবে, 5টার জন্য 5, অথবা একটা অনুচ্ছেদে তোমাকে 5 নম্বরের জন্য লিখতে হবে। তারপরে 2 নম্বরে আমি আসি, আমার হয় সারমর্ম অথবা সারাংশ। তুমি হয় সারমর্ম লিখবে, অথবা তুমি সারাংশ লিখবে। সেইটার জন্য তোমার হচ্ছে কত বলো তো? একটাই লিখতে হবে তোমাকে, সেটাতে হচ্ছে 5। তারপরে তোমাকে কি লিখতে হবে জানো? তারপরে তোমাকে না, 2 নম্বরে সারমর্ম সারাংশ না, ভুল বলেছি। 2 নম্বরে, আচ্ছা যাই হোক, অসুবিধা নেই, 2 নম্বরে লেটার অ্যাপ্লিকেশন এই টাইপের একটা কিছু হয়। আচ্ছা, তাহলে আমি ঠিক করে দিই, কি বলো? দাঁড়াও 1 মিনিট, আমি স্লাইডে কিভাবে রেখেছি দেখি, সেভাবেই যাই। হ্যাঁ, যেটা বলছিলাম, এটা 3 নম্বরে যাবে। ইরেজ করে দিচ্ছি, এটা হচ্ছে 3 নম্বরে যাবে। 2 নম্বরে আসবে হচ্ছে চিঠি অথবা আবেদনপত্র, আবেদনপত্র অথবা চিঠি, আবেদনপত্র অথবা চিঠি, আবেদনপত্র অথবা চিঠি। আবেদনপত্র অথবা চিঠি, সেখানেও হচ্ছে আমার একটাই আনসার করতে হবে, সেটার জন্য আমি 5 পাবো। 3 নম্বরে আমার আসবে সারমর্ম অথবা সারাংশ, সেখানেও আমার 1 করে 5, মানে 1 করে বলছি, একটাই আসবে, সেটাতে আমার 5 আর কি। তারপরে আসবে আমার ভাব সম্প্রসারণ,
এখানে দুটো থেকে তোমাকে যে কোনো একটার উত্তর দিতে হবে। ভাব সম্প্রসারণ, সেখানেও হচ্ছে আমার 1 × 5 = 5। আর তারপরে হচ্ছে 5 নম্বরে আমার কি আসবে জানো? 5 নম্বরে আসবে আমার রচনা। 5 নম্বরে আমার আসবে রচনা। আমার যে কোনো তিনটা রচনা থেকে, একটার উত্তর করতে হবে। তিনটা থেকে আমার একটার উত্তর করতে হবে, সেইখানে আমার নম্বর হচ্ছে 15। এই সব মিলিয়ে হচ্ছে আমার 50। তাহলে দেখো তো 15 15 30 40 50, এই 50 নম্বরের কি করতে হবে? আমাকে উত্তর করতে হবে। তাহলে কি আপু আরেকবার বলে দিব তোমাকে যে আমাদের পূর্ণমান কত থাকছে? আমাদের পূর্ণমান থাকছে হচ্ছে 50 বাংলা দ্বিতীয় পত্রের জন্য, বাংলা প্রথম পত্র না কিন্তু, বাংলা দ্বিতীয় পত্রের জন্য আমাদের পূর্ণমান থাকছে হচ্ছে 50। আর এই 50 আমি কেমন করে উত্তর করছি আমি নিশ্চয়ই দেখতে পাচ্ছি, আমার ব্রেকডাউনটা কি হচ্ছে আমি নিশ্চয়ই দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এখন শুরু করে দেই, কি বলো? তাহলে এখন আমি শুরু করে দেই। ওয়েল, যেটা বলছিলাম, তুমি এখন চলে যাই, সেটা হচ্ছে নিচের অনুচ্ছেদটি পড়ো এবং অনুধাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও। আমি তোমাদেরকে বলেছিলাম যে এটাতে 5 নম্বর থাকবে। এটাতে কত নম্বর থাকবে? এটাতে 5 নম্বর থাকবে। তাহলে 1 2 3 4 5, ঠিক আছে? 1 2 3 4 5 তোমাকে 5টা প্রশ্নের উত্তর দিয়ে দিবে, সরি 5টা প্রশ্ন দিবে, 5টা প্রশ্নের উত্তর লিখতে হবে এবং প্রত্যেকটার নাম্বার হচ্ছে 1। তোমাকে যেটা করতে হবে, এই অনুচ্ছেদটা ভালো মতো পড়তে হবে। পড়ার জন্য আপুর সেই ফর্মুলা সবসময় ফলো করি। প্রশ্ন প্রথম, প্রশ্নটা তুমি যদি আগে পড়ে ফেলো তাহলে তোমার জন্য উত্তর দেওয়াটা সহজ হয়ে যাবে। তাহলে তুমি কি করতে চাচ্ছ যে প্রশ্ন প্রথম, আমি আগে প্রশ্নটা পড়বো, তারপরে আমি উত্তর দিব। আচ্ছা, তাহলে এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য আমার মান হচ্ছে 1। তাহলে আমি হয় এটার উত্তর করব, অথবা আমি যেটা করব সেটা হচ্ছে আমার জন্য একটা অনুচ্ছেদ আসবে, ছবি আঁকা। ঠিক আছে, এটা আমি একটা স্যাম্পল, একটা ফরম্যাট রেখেছি তোমার জন্য, ছবি আঁকা। তো তুমি কি করবে? এই ছবি আঁকাটা তুমি লিখবে, অনুচ্ছেদ আর কি। প্যারাগ্রাফ যদি বলি আমি, প্যারাগ্রাফে তুমি নিশ্চয়ই প্যারা করবে না, একটা প্যারাতেই লেখার চেষ্টা করবে। ঠিক আছে, তো এই ছিল আমার 1 নম্বরের উত্তর। আমি যে তোমাদেরকে বলেছিলাম অনুচ্ছেদ লিখো, অনুচ্ছেদ লিখে তোমাকে, অথবা যেটা বলেছিলাম যে তোমার এই অনুচ্ছেদটা পড়ে এখান থেকে প্রশ্নের উত্তর করতে হবে। ঠিক আছে, এখান থেকে প্রশ্নের উত্তর করতে হবে। ওয়েল, তারপরে যদি আমি যাই, কোথায় যাব বলো তো? শোনো, মাথায় রাখবে, এখানে তুমি যখন নাকি একটা জিনিস হচ্ছে, তুমি তো প্রশ্নগুলো পড়ছো, তাই না? তুমি তো প্রশ্নগুলো পড়ছো। তুমি প্রশ্ন পড়ার পর তোমার যেই কাজটা হবে জানো, তুমি ভালো মতো প্রশ্ন পড়ছো, মনোযোগ দিয়ে প্রশ্ন পড়ছো। এখন প্রশ্ন পড়ার পর তুমি যখন নাকি অনুচ্ছেদে চলে যাবে, উত্তরগুলো হয়তো বা এখানে থাকবে না। তার মানে কি, এই চ্যাপ্টার রিলেটেড তোমার, মানে এই প্রশ্নগুলো রিলেটেড যেই চ্যাপ্টারটা তোমার থাকবে, সেটাকে কি করতে হবে বলো তো? সেটাকে তোমার মানে হুট মাথায় নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে আপু যেটা বললাম সেটা হচ্ছে কি, আমি আগে অনুচ্ছেদের প্রশ্নগুলো পড়ে নিব। অনেক সময় না, ম্যাক্সিমাম সময় যেটা দেখা যাচ্ছে কি, তোমাকে এখানে মেইন থিমটা বলে দিচ্ছে। তার মানে এই যে তুমি প্রশ্নের উত্তর করবে, এই প্রশ্নের উত্তরের সময় তোমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, তুমি মানে প্রশ্নগুলো তো পড়ে ফেললে, উদ্দীপকের মধ্যে হয়তো বা তোমার প্রশ্নের উত্তরগুলো নাই। তার মানে হচ্ছে তুমি যখন প্রশ্নগুলো পড়ে ফেলবে, স্বাভাবিকভাবেই তোমার মাথায় চলে আসবে যে তোমার পাঠ্য বইয়ের কোন অংশ থেকে তোমাকে প্রশ্নটা করেছে। হ্যাঁ, এখানে আপু একটু কঠিন একটা উদ্দীপক রেখেছি, কিন্তু ট্রাস্ট মি, তোমার এক্সামের সময় এত কঠিন উদ্দীপক তোমার জন্য আসবে না। আচ্ছা, তারপরে হচ্ছে যে অনুধাবন করে প্রশ্নগুলোর উত্তর তোমাকে দিতে হবে। অনুধাবন মানে কি? আন্ডারস্ট্যান্ড, বুঝে বুঝে তোমাকে উত্তরগুলো দিতে হচ্ছে। তারপর যেটা বলছি, আমি আর এই উত্তরগুলো নিয়ে বিশ্লেষণে গেলাম না। কারণ কি বলতো, তোমার স্কুলের উপর ডিপেন্ড করে তোমার কি হবে, তোমার স্কুলের উপর ডিপেন্ড করে তোমার প্রশ্নের বা অনুধাবন মানে অনুচ্ছেদটা চেঞ্জ হবে। আরেকটা হচ্ছে তোমাকে অনুচ্ছেদ লিখতে আসবে। এখন এই অনুচ্ছেদে তোমাকে 5 নম্বর, তোমার এই 5 নম্বরের জন্য তোমাকে অবশ্যই বেশ এফোর্ট দিতে হবে। তুমি যদি মোটামুটি, এখানে যেমন তোমাকে ছবি আঁকার বিষয় লিখেছে, এখানে দৈনন্দিন জীবন, এখানে যদি তোমাকে বলা হতো তোমার প্রিয় কাজ বা তোমার শখ, তখন তুমি লিখতে পারতে। এখানে কিন্তু সেভাবে করে কোনো কিছু উল্লেখ
করে নাই, শুধু বলেছে ছবি আঁকা। তার মানে তোমাকে এখন ছবি আঁকতে হবে। এই যে তুমি ছবি আঁকবে, এই ছবি আঁকার বিষয়টা কি হবে বলতো, এই ছবি আঁকার মানে লেখার বিষয়টা এখানে তুমি মূলত প্রথমে কি হবে, তুমি যেমন রচনায় লেখো না, রচনাতে সূচনা থাকে, তারপরে বর্ণনা থাকে, তারপরে শেষে গিয়ে আমরা উপসংহার দেই, মানে আমি জাস্ট তিনটা কি বলা যায় 3 প্যারার মধ্যে তোমাকে বুঝিয়ে ফেললাম। ঠিক তেমনি করে তুমি যখন অনুচ্ছেদ লিখবে এবং মাথায় রাখো তোমাকে এই অনুচ্ছেদের জন্য 5 নম্বর দেয়া হবে, 1-2 নম্বর না, 5-5টা নম্বর। কাজেই এই অনুচ্ছেদে তোমার লেখনীর কোয়ালিটি, গুণগত মান যত ভালো হবে, তুমি কিন্তু তোমার নম্বরের দৌড়ে তত মানে এগিয়ে থাকবে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, আপু কিভাবে লিখবো? আপু তোমাকে গাইডলাইন দিচ্ছি, আপু তোমাকে গাইড করছি, কিন্তু লিখবে তুমি। ক্রিয়েটিভিটি কিন্তু তোমার নিজের যোগ্যতা, ঠিক আছে? আপু তোমাকে বলছি ধরো ছবি আঁকার বিষয়ে তোমাকে লিখলো, এখন তুমি সূচনা সম্পর্কে কি লিখবে? আমি জাস্ট একটা এক্সাম্পল, এখানে তোমার ছবি আঁকা না দিয়ে দিতে পারতো জাতীয় ফল। তুমি যেহেতু ক্লাস 6-এ পড়ো, ছোট মানে জাতীয় ফলটা একেবারে 1-2 গ্রেডের হয়ে যায়, এই জন্য তোমাকে দিয়েছে ছবি আঁকা। এখন ছবি আঁকাটা মূলত কি একটা শিল্প, একটা কাজ, একটা শিল্পকলা। এখন মজার বিষয় হচ্ছে এটা আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পড়ি না যে সংস্কৃতি, তো আমি বলতে পারি যে আসলে এটা একটা ক্রিয়েটিভ কাজ বা এটা একটা সৃজনশীল কাজ, যেটা মূলত আমরা কি করি, এখানেই যেমন করে লেখা আছে সেটা যেই তুমি একেবারে মুখস্থ করে লিখবে ব্যাপারটা কিন্তু তা নয়। ব্যাপারটা হচ্ছে যে আপু তোমাকে একটা ইনস্ট্রাকশন দিচ্ছি, মানে আপুর মতো করে বলছি। তো দেখা যাচ্ছে যে এটা এমন একটা কাজ, এমন একটা শিল্প যেটা আসলে মানুষের মনকে প্রফুল্ল করে। শিল্পের কাজই তো কি করা, মানুষের মনকে প্রফুল্ল করা, যে বোর্ডেম বা মানুষের যে জীবনে একঘেয়েমি থাকে, যে ক্লান্তি থাকে, এই বিষয়গুলোকে দূর করে দেয়া, ঠিক আছে? তো এইরকম তুমি ফার্স্টে একটু ইন্ট্রো লিখলে, ইন্ট্রো লেখার পর একটু গ্যাপ দিলে, গ্যাপ মানে হচ্ছে কি এইরকম না যে একটা প্যারা করলে, হয়তো বা তোমার লাইনটা শেষ হয়ে গেল, এখানে হাফ লাইনে শেষ হয়ে গেল, তুমি আর ওখান থেকে শুরু করলে না, তুমি একটু নিচ থেকে শুরু করলে, ঠিক আছে? গ্যাপ মানে ইন আ সেন্স যে 1 ফিঙ্গার স্পেস দিয়ে তুমি প্যারা করছো, সে ব্যাপারটা যেন না মনে হয়, ঠিক আছে? তো এইরকম করে তুমি তারপরে মাঝখানে একটা প্যারা নিয়ে আসলে যে আসলে ছবি আঁকা মূলত কাদের প্রিয় কাজ, সবারই ছোট মানে মানুষ কিন্তু ছবি আঁকতে পছন্দ করে। দেখা যায় কি আমি হয়তো বা প্রফেশনাল আর্টিস্ট না, বা হতে পারে আমি সুন্দর করে একটা কি বলবো যে সুন্দর করে একটা বলও আঁকতে পারি না, কিন্তু দেখা যাচ্ছে যে হাতে যখন কাগজ কলম থাকে কিছু না কিছু আমরা আঁকি, হয়তো বা একটা স্টার আঁকছি, একটা পতাকা আঁকছি, বা দেখা যাচ্ছে যে পাখি আঁকার চেষ্টা করছি। মানে সবার মধ্যেই না এই বিশেষ গুণটা বা এই বিশেষ ইচ্ছাটা থাকে। আমরা যদি গুণ বলে সেটাকে আলাদা হ্যাঁ আপু গুণ বলতেছেন তাহলে তো খুব পারফেক্ট হতে হবে, ঠিক আছে, আমি সেটা না গেলাম। সবার একটা শখ থাকে, সবার একটা ইচ্ছা থাকে, বা আমাদের মনের গহীনে দেখা যাচ্ছে যে অবচেতন মনেও দেখা যাচ্ছে যে আমাদের মনের মধ্যে একটা শিল্পী সত্তা কাজ করে। আমরা যেমন গুনগুন করে গান গাই, ঠিক আছে, তারপরে খুব খুশি হলে একটা খুশিতে লাফ দেই, ঠিক তেমনি করে হাতে যখন কাগজ কলম আসে একটু আমরা কি করি, একটা দাগ টানি, আঁকাউকি করি, আঁকিবুকি করি আর কি, ঠিক আছে? তো এই বিষয়টাই হচ্ছে কি ছবি আঁকা, তখন তুমি বিস্তারিত লিখবে। কেউ হয়তো বা প্রফেশনাল আর্টিস্ট, কেউ হয়তো বা প্রফেশনাল না, কিন্তু তারা হয়তো বা খুব ভালো ছবি আঁকতে পারেন, কেউ হয়তো বা দুইটার কোনোটাই না, ঠিক আছে? মানবীয় সত্তায় যেটা হয়, মানুষের মনের একটা দিক, মানুষের শিল্পী সত্তা প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে, সেই শিল্পী সত্তাটাকে জাগিয়ে তুলতে মানুষ কি করে, মনের অজান্তে হাতে কাগজ কলম আসছে, খাতায় পেন্সিলে দাগাদাগি করছে। এই রকম মানুষের মূলত কি করে, ছবি আঁকা মানুষের কল্পনার শক্তিকে বাড়াতে সাহায্য করে। তো এইরকম করে আমি ব্যাপারটাকে গুছিয়ে লিখবো। তারপরে কি বলছে যে দেখো বর্তমান সময়ে ছবি আঁকা যে কেবল একটা শখ তা না, একটা সম্মানজনক পেশা। ওই তো তুমি সুন্দর করে গুছিয়ে লিখছো যে আসলে ছবি আঁকা বিষয়টা কি, মানুষ কেন ছবি আঁকে, কারা ছবি আঁকে, কখন ছবি আঁকে, ছবি আঁকলে কি হয়, এটার কি কোনো আসলে অর্থকরী দিক আছে কিনা। হ্যাঁ, তো এই ছোটখাটো বিষয়গুলো মোটামুটি তুমি চিন্তা করবে যে 5 নম্বরের জন্য আমি যদি 5টা পয়েন্টে লিখি, 5টা পয়েন্টে আমি লিখবো, এবং প্রত্যেকটা পয়েন্টে মোটামুটি 3 থেকে 4 লাইন আমি কল্পনা করে রাখবো। আমার মাইন্ড ম্যাপিং থাকবে। মাইন্ড ম্যাপিং মানে কি জানি কি আমরা, আচ্ছা আমাদের একটা মাইন্ড ম্যাপিং থাকবে, সেই মাইন্ড ম্যাপিংটা ধরে 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 আমরা আগাবো। আচ্ছা এই গেল আমার 1 নাম্বার। তারপর আসছে 2 নাম্বারে। 2 নাম্বার হচ্ছে তোমার জীবনের লক্ষ্য জানিয়ে তোমার পিতার নিকট একখানা পত্র লেখো, অথবা বোনের বিয়ে উপলক্ষে 5 দিনের ছুটি চেয়ে তোমার বিদ্যালয়ের অধ্যক্ষের নিকট একটা পত্র লেখো। মজার বিষয় হচ্ছে কি জানো, মজার বিষয় হচ্ছে তোমাকে হয় চিঠি লিখতে হবে অথবা আবেদনপত্র লিখতে হবে। তুমি চিঠি বা আবেদনপত্র যেটাই লেখো না কেন, তোমার চিঠি বা আবেদনপত্রের
নম্বর হচ্ছে 5। এবং একটা মজার বিষয় কি জানো, তুমি যখন চিঠি বা আবেদনপত্র লিখবে তোমার মাথায় থাকতে হবে যে অ্যালাইনমেন্টটা যেন ঠিক থাকে। অ্যালাইনমেন্ট মানে বোঝো? অ্যালাইনমেন্ট মানে হচ্ছে যে আমরা বাংলায় কবিতা লিখতাম না, কাছে দূরে কাছে দূরে, হ্যাঁ, সামনে থেকে বা পেছন থেকে বা মাঝখান থেকে। এই যে আমি যখন লেখা শুরু করছি, তারিখ দিচ্ছি, স্থান লিখছি, তারপরে শ্রদ্ধেয় বাবা আমার ভক্তিপূর্ণ সালাম নিবেন, এই যে লেখাগুলো আমরা লিখছি, এই বিষয়গুলোকে আমরা অ্যালাইনমেন্ট বলি। তুমি চিঠি বা আবেদনপত্র যেটাই লেখো না কেন, চিঠি বা আবেদনপত্রের মূল বিষয় হচ্ছে এই যে অ্যালাইনমেন্ট। মূল বিষয়ই হচ্ছে অ্যালাইনমেন্ট। তারিখ দিচ্ছি, বরাবর অধ্যক্ষ লিখছি, কমা দিচ্ছি, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ঢাকা, বোনের বিয়ে উপলক্ষে ছুটির জন্য আবেদন, হ্যাঁ, লিখে আমরা কি করছি, এই যে শুরু করছি যেরকম করে। আমাদের আবার হচ্ছে এই যে এক সিরিয়ালে আমরা কিন্তু রেখেছি, আমরা কিন্তু বাঁকা তারা করি নাই, এটাকেই আমরা অ্যালাইনমেন্ট বলছি। আমাদের যেটা হয় বাংলা দ্বিতীয় পত্রে, আমরা যদি চিঠি লিখি, চিঠির ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয় বলতো? চিঠিতে আমাদেরকে একটা এনভেলপ আঁকতে হয়। চিঠিতে আমাকে অবশ্যই একটা কি করতে হবে বলতো? একটা এনভেলপ আঁকতে হবে, তাই না? এখানে থাকবে হচ্ছে প্রাপক, আর তারপরে থাকবে হচ্ছে প্রেরক। প্রাপক প্রেরক। প্রাপক হচ্ছে যিনি কিনা চিঠিটা রিসিভ করছেন, আর প্রেরক হচ্ছেন যিনি কিনা চিঠিটা লিখছেন। ঠিক আছে, তাহলে আগে হচ্ছে প্রাপক, পরে হচ্ছে প্রেরক। ঠিক আছে, তোমাকে অবশ্যই একটা কি করতে হবে, তুমি যখন একটা চিঠি লিখবে তোমাকে মাথায় রাখতে হবে চিঠিতে তোমাকে একটা এনভেলপ আঁকতে হবে। ওয়েল, তারপরে আমি চলে যাই 3 নম্বরে। 3 নম্বরে আমি তোমাকে বলেছিলাম 3 নম্বরে আমার কি থাকবে বলো তো? 3 নম্বরে আমার হয় সারাংশ অথবা সারমর্ম। সার অংশ মানে তোমাকে একটা টোটাল কি দিয়ে দিবে বলতো? একটা অনুচ্ছেদ দিয়ে দিবে, সেখান থেকে পড়ে তোমাকে সারাংশ লিখতে হবে। মানে এই বড় কথাটার মূল কথা। সারাংশ মানে হচ্ছে মূল কথা। সারমর্ম কিসের? কবিতার হয় সারমর্ম, আর গল্প অংশের বা কোন একটা গদ্যাংশকে, আমরা গল্প অংশ না বলি গদ্যাংশ, কোন একটা গদ্যাংশের যে মূল কথাটা আমার লিখতে হয় সেটাকে আমি বলছি সারমর্ম। অন্যদিকে কবিতার হয় হচ্ছে সারমর্ম আর কি। কবিতার যেই ধরো যে লাইন দিয়ে দিল, এখান থেকে তোমাকে মূল কথাটা তোমার লিখতে হবে। এখন মজার বিষয় হচ্ছে সারাংশ বা সারমর্মের জন্য তোমার নম্বর কিন্তু 5। এইখানে একটা ট্রিক্স খাটানো জায়গা রয়েছে। এখানে শুধু ট্রিক্স বললে ভুল হবে, এখানে তোমার বুদ্ধিমত্তা প্রয়োগের জায়গা রয়েছে। তোমার বুদ্ধিমত্তা প্রয়োগের জায়গা কি জানো? সারমর্ম বা সারাংশ হিউজ একটা বিষয়, কিন্তু সারমর্ম বা সারাংশ যত শর্টকাটে তুমি লেখা বোঝাতে পারবে। যেমন আমি শর্টকাট কি বলছি, এই যে এত বড় একটা গদ্যাংশ তুমি পড়লে, এই গদ্যাংশটা পড়ে তুমি কি বুঝেছো? তুমি ম্যাক্সিমাম 3 লাইনে উত্তর দিবা, ম্যাক্সিমাম তুমি চেষ্টা করবে 2 লাইনের মধ্যে তোমার উত্তর কমপ্লিট করে দেওয়ার। তুমি যদি 5 নম্বরের জন্য 5 লাইন লেখো তাহলে কিন্তু তুমি নম্বর পাবে না। তুমি যদি একদম পারফেক্টলি 3 লাইনের মধ্যে বোঝাতে পারো যে এই গদ্যাংশের মধ্যে কি লিখেছে, তাহলে 5-এ 5 পাওয়ার তোমার সমূহ সম্ভাবনা থাকে। এবং আমার মনে আছে ছোটবেলায় আমি যখন সারমর্ম বা সারাংশ লিখতাম, আমি সব সময় 5-এ 4.5 পেতাম, সব সময়। আর কেন 0.5 কাটতো টিচার আমি জানি না, এখনো পর্যন্ত আমি সেটা আসলে ফাইন্ড আউট করতে পারি নাই কেন টিচার আমার 0.5 নাম্বার কেটে রাখতো। বাংলা দ্বিতীয় পত্র কি ফুল মার্কস দেওয়া যায় না? অবশ্যই দেওয়া যায়, চাইলেই দেওয়া যায়, কিন্তু আমি পেতাম না। সবসময় 4.5 পেতাম, সবসময় 5-এ 4.5, 5-এ 4.5। তো আমাকে আমার মা, আমার টিচাররা বলতো কি, তোমার হাতের লেখাটা বোধহয় একটু ভালো করতে হবে, হাতের লেখাটা ভালো হলেই তুমি 5-এ 5 পেয়ে যেতে। আমি বিশ্বাস করেছিলাম সে কথাটা, যে হতে পারে আমার হাতের লেখার জন্য 0.5 নম্বর আমার কেটে দিয়েছে, তার মানে হাতের লেখা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। যদিও সেটা কোথাও লেখা থাকে না, কিন্তু ভূমিকা পালন করে, লেখা না থাকলেও ভূমিকা পালন করে। তাহলে যেটা বলছি, তোমার সারমর্ম বা সারাংশ যেটাই আসবে, এখানে আমি একটু বড় করে ফেলেছি। দেখো আমার লাইনসগুলো দেখো। শিক্ষা মূল্যহীন 1 লাইন। শুধু পরীক্ষা পাশের উদ্দেশ্যে পড়াশোনা করলেই জ্ঞান বিকশিত হয় না, 2 লাইন। আমাদের আচ্ছা 3 লাইন, এটা হয়ে গেছে 4 লাইনে। 4 লাইনে আসলে হবে না, এটাকে আমার 3 লাইনে কভার করে দিতে হবে, ম্যাক্সিমাম 3 লাইন। আমি যদি 3 লাইনে কভার করে রাখতে পারি তাহলেই আমার নম্বর পাওয়ার প্রবণতা কিন্তু অনেক বেড়ে যাবে। আচ্ছা, তারপর বলেছে সারমর্ম। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এ পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যে সব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে, নেই দ্বিধালেশ মাত্র।
তার মানে আমি বুঝতে পারছি এটা আমার ক্লাস 5-এ আমি কি পড়েছিলাম, সবার আমি ছাত্র পড়েছিলাম, তাই না? সবার আমি ছাত্র থেকে আসছে। তো আমাকে কি করতে হবে, এই সারমর্ম মানে হচ্ছে সারমর্ম, মূল কথা লিখতে হবে। এই পদ্যাংশের মূল কথা আমাকে লিখতে হবে। দেখি তো, এটা আমি 1 লাইন, 2 লাইন, 3 লাইনে শেষ করেছি। তার মানে আমার 4.5 পাওয়ার সম্ভাবনা বেড়ে গেছে। এখন তুমি যত সহজে প্রাণবন্তভাবে সহজ শব্দ চয়নে মাথায় রাখবে, সারমর্মে আমরা কোনো ধরনের কোটেশন ব্যবহার করতে পারবো না। ভাব সম্প্রসারণ, সারমর্ম সারাংশতে কোনো ধরনের কোটেশন ব্যবহার করা যাবে না, কোনো ধরনের কোটেশন ব্যবহার করা যাবে না। এই কোটেশনগুলো আমি কোথায় ব্যবহার করতে পারবো? আমি এই কোটেশনগুলো শুধুমাত্র রচনার জন্য প্রিজার্ভ করে রাখি, কারণ আমার রচনাতে আমি কি করতে পারবো বলতো, রচনাতে আমি কোটেশন ব্যবহার করতে পারবো। সো নোট করে রাখি এই লাইনটা, যে সারমর্ম সারাংশ অথবা ভাব সম্প্রসারণে কোনো ধরনের কোটেশন ব্যবহার করা যাবে না। আচ্ছা, তারপর যেটা বলছিলাম, তুমি যখন নাকি সারমর্ম বা সারাংশ লিখবে, মাথায় রাখো যে তুমি কোনো কোটেশন দিচ্ছ না এবং সহজ প্রাণবন্ত শব্দচয়ন, সহজ শব্দচয়ন, খুব কঠিন কোনো শব্দ তুমি লিখবে না, কারণ তোমার কাছে জানতে চেয়েছে মূল কথা। এখন মূল কথা বলতে চাই, তুমি যদি খুব কঠিন কোনো একটা শব্দ ব্যবহার করে ফেলো, সেটা মূলত এর সৌন্দর্য হারায়, তো সেখানে কি হয়, নম্বর পাওয়ার সম্ভাবনা একটু কমে যায়। কাজেই খুব কি তুমি বুঝতে পারছো যে তুমি যখন সারমর্ম বা সারাংশ লিখবে, 5-এ 4.5 পেতে চাইলে আমার মতো একদম সহজ সরল সাবলীল শব্দচয়নে, সহজ সরল সাবলীল ভাষায় কোনো ধরনের কোটেশন ব্যবহার না করে আমি সারমর্ম বা সারাংশ লিখব। ফাইন। তারপর আমাকে যে কোনো একটা ভাব সম্প্রসারণ লিখতে হবে, আমি লিখে ফেলবো, দুটো আসবে, দুটো থেকে যে কোনো একটা আমাকে লিখতে হবে। ভাব সম্প্রসারণে মূল ভাব, সম্প্রসারিত ভাব, শেষ কথা, এই ভাবে লেখে। কিভাবে লেখে? মূল ভাব, সম্প্রসারিত ভাব, শেষ কথা। যদিও এখানে আমি একটা প্যারায় লিখে ফেলেছি, কিন্তু তুমি চাইলে ভাব সম্প্রসারণে মূল ভাব, সম্প্রসারিত ভাব, শেষ কথা বা সমাপ্তি এভাবেও লিখতে পারো। ঠিক আছে? তোমার স্কুল কিভাবে প্রেফার করে বা শুদ্ধ নিয়ম যেটা, সেটা হচ্ছে মূল ভাব, সম্প্রসারিত ভাব, তারপরে হচ্ছে কি, যতটা ভাব সম্প্রসারণ 3টে প্যারায় হয়, মূল ভাব, সম্প্রসারিত ভাব, আর তারপর উপসংহার বলি বা শেষ কথা বলি, যেটাই বলি আমি, বা সমাপ্তি যেটাই আমি বলি, আমরা লিখব। তো তোমাকে যে বলেছে যে কোনো একটি ভাব সম্প্রসারণ, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, তার মানে আমি তোমাকে কি বলেছিলাম বলো তো? আমি তোমাকে বলেছিলাম যে এই যে তুমি একটা লাইনের ভাব সম্প্রসারণ, মানে এই লাইনটাকে টেনে তুমি বড় করছো, ভাবটাকে সম্প্রসারিত করছো। মনে রাখবে, ইলাস্টিক আমরা টেনে বড় করি না, ঠিক তেমনি হচ্ছে ভাব সম্প্রসারণের ব্যাপারে। এক্ষেত্রে হয় আমাকে ভাব সম্প্রসারিত করতে হয়। তো আমি এটাকে টেনে বড় করব। আমি যখন এটাকে টেনে বড় করব, 5টা নম্বর আমাকে দিবে, সেই অনুচ্ছেদের মতো তুমি মাথায় রাখো। তোমাকে মূলভাবে যে লিখতে হবে যে আসলে এই কথাটা দিয়ে কি বোঝাতে চেয়েছে, যে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, তার মানে আমি বুঝতে পারছি যে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে বলতে মূলত বোঝানো হয়েছে জগতের প্রত্যেকটা বস্তুরই নিজস্ব স্থান রয়েছে এবং সে তার নিজের জায়গায় সুন্দর। যেমন একটা ফুল তুমি লিখতে পারো, যেমন গাছে যখন একটা ফুল থাকে, তার সৌন্দর্য এবং ফুলদানিতে রাখা একটা ফুলের সৌন্দর্য কিন্তু এক নয়। গাছের ফুল যেমন অপার্থিব সৌন্দর্যে আমার মনকে মুগ্ধ করে, ঠিক তেমনি গাছে রাখা মানে ফুলদানিতে রাখা একটা ফুল আমার মনকে ততটা আন্দোলিত করে না। হতে পারে গাছের ফুলের সুঘ্রাণ আর ফুলদানির ফুলের সুঘ্রাণ একই, কিন্তু যেই আবেদন গাছে থাকাকালীন অবস্থায় একটা ফুল সৃষ্টি করতে পারে, ঠিক সেই একই আবেদন ফুলদানিতে থাকা একটা ফুল আমার মনে সৃষ্টি করতে পারে না। কাজেই তুমি যখন একেবারেই মূল কথায় সুন্দর করে বুঝিয়ে দিলে, টিচার বুঝে গেল যে না তুমি এখন এটার উপরে এফোর্ট দিচ্ছ, তখন মূল ভাব, তুমি তখন সম্প্রসারিত ভাবকে, ওই যে তুমি মূল ভাবে যে লাইনগুলো লিখেছো, সম্প্রসারিত ভাবে তুমি সেই সেন্টেন্সগুলোকে তুমি মূল ভাবটা ম্যাক্সিমাম 3 থেকে 4 লাইনে লেখো। তারপরে হচ্ছে সম্প্রসারিত ভাবটাকে তুমি সেটাতে আর একটু এক্সটেন্ড করো। যে আমি বলেছিলাম যে পৃথিবীতে প্রত্যেকটা
জিনিসেরই তার নিজস্ব স্থান রয়েছে, আমরা যদি সেই স্থানচ্যুত করি তাহলে কি হয়, তখন দেখা যায় তার স্বকীয়তা নষ্ট হয়। আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম যে আমি ফুল দিয়ে বুঝিয়েছিলাম, এখন তুমি এখানে আরেকটা উদাহরণ টেনে আনতে পারো। তুমি কি টেনে আনতে পারো? তুমি টেনে আনতে পারো জগতের এরকম অনেক সুন্দর সুন্দর ব্যাপার স্যাপার আছে, আমি ফুল দিয়েছি। তুমি পাখির কথা বলতে পারো, যে পাখি আসলে আকাশে উড়ে বেড়ায়, যে পাখি আসলে গান গায়, যে পাখির গান শুনে আমি সকালে ঘুম থেকে উঠি, সেই পাখিকে যখন আমি খাঁচায় বন্দি করে রাখি, খাঁচায় যেই পাখিটা ছটফটানি, সেই ছটফটানিটা দেখতে কিন্তু আসলে ভালো লাগে না, কারণ একা একা ছোট্ট একটা খাঁচায় মানে যে পাখিটা আসলে বাস করছে, তার যেই আর্তনাদ এবং তার যেই মর্মবেদনা, মানুষ হিসেবে তা আমার অন্তরকে কি করে বলতো, মানুষ হিসেবে তা আমার অন্তরে আলোড়ন সৃষ্টি করে এবং আমার অন্তরকে ব্যথিত করে। ঠিক আছে, তখন তুমি বোঝাবে যে আসলে তার যেই উপযুক্ত স্থান, সেই পাখির উপযুক্ত স্থানটা কোথায় বলতো? সেই পাখির উপযুক্ত স্থান হচ্ছে বনে, গাছের ডালে। সেটা না করে আমি কি করছি, আমি তার জগতে তার জন্য একটা শূন্যতা তৈরি করছি। প্রকৃতি এই শূন্যতাটাকে মেনে নিতে পারছে না। প্রকৃতিও দেখা যায় যে কি, এই তার সঙ্গীহীন বিষয়টাকে প্রকৃতিও আসলে আমাকে রিটার্ন করে। কিরকম, যে এই পাখির ডাক শুনে আমি ভোরবেলা ঘুম থেকে উঠতাম, সে পাখির ডাক আমি এখন শুনি না। যে পাখির কলকাকলি শুনে আমার মনটা প্রফুল্ল হতো, সে পাখির কলকাকলি বা কলতান এখন আর আমি শুনতে পাই না। কাজেই তুমি যখন নাকি সুন্দর করে গুছিয়ে বুঝাতে পারবে যে আসলেই তো আমার এই ভাবটা বা এই কথাটার মূল কথাই হচ্ছে এটা, তখন কি হবে বলো তো? তখন কিন্তু তোমার নম্বর পাওয়ার দৌড়ে কিন্তু তুমি অবশ্যই কি করবে, নম্বর পাওয়ার দৌড়ে তুমি অবশ্যই এগিয়ে থাকবে। আচ্ছা, তারপরে 2 নম্বরটা বলেছে জন্ম হোক, আচ্ছা তারপরে শেষ কথাটা আমি শেষ করি নাই। শেষ কথা তুমি কি লিখবে? উপসংহারে তুমি কি লিখবে? উপসংহারে তুমি লিখবে, এই যে উপসংহার আমারটা এখানে চলে এসছে না, এটা এখানে থাকার কথা না, এটা থাকার কথা এখানে। উপসংহারে তুমি লিখবে যে কেন বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে। তুমি তো মূল ভাব লিখলে যে আসলে তুমি কি বোঝাতে চেয়েছো, তারপর সেটাকে সম্প্রসারিত করলে। এখন তুমি শেষ কথা কি বলে কথায় ফুল স্টপ টানবে, বা তোমার যুক্তির শেষ কোথায়? তোমার যুক্তির শেষ এখানেই। প্রকৃতি যদি তার সন্তান, যেমন প্রকৃতির সন্তানকে ফুল, গাছ, লতা, পাতা, পাখি, পশু, হ্যাঁ ফল, এরাই তো প্রকৃতির সন্তান। প্রকৃতি যদি তার সন্তানকে তার নিজের কাছে রাখতে নাই বা পারলো, তবে কেমন করে প্রকৃতি তার সন্তানদের কি বলে দেখভাল করলো, বা কেমন করে প্রকৃতির এই দানগুলো আসলে মানুষের মনে আন্দোলন সৃষ্টি করে বা মানুষের মনে ভালো লাগা তৈরি করে, তাই না? তো কি হয়েছে যে প্রত্যেকটা জন্তুকেই, প্রত্যেকটা জীবকেই বা প্রত্যেকটা প্রকৃতির প্রতিটি সন্তানকেই আসলে তার নিজস্ব স্বকীয়তা বজায় রাখার জন্য তার নিজস্ব অবস্থানে তাকে মানে কি বলা যায় যে তাকে সেখানেই মানায়। যে বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে, বনের পশু বনেই তাকে মানায়, আর শিশুকে তার মায়ের কোলেই তাকে সবচাইতে বেশি ভালো লাগে। ঠিক আছে, তখন তুমি তাকে সুন্দর করে গুছিয়ে লিখে দিলে। আচ্ছা, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। আমি মূল ভাবে যাই, মূল ভাবের পরে, আচ্ছা এখানে তো আমার মূল ভাব ছিল, মূল ভাব সম্প্রসারিত ভাব, এটা আমার নিচে আসবে। আর তারপরে কিসে যাবে? মূল ভাব, সম্প্রসারিত ভাব, তারপর যাবে হচ্ছে আমার উপসংহার। ঠিক আছে, 3টা আলাদা আলাদা প্যারা হবে। আমি তাহলে 3টা আলাদা আলাদা প্যারা করে দিচ্ছি। আমার প্রথমটা হবে হচ্ছে মূল ভাব, প্রথমটা হবে হচ্ছে আমার মূল ভাব, প্রথম প্যারা। তারপর হচ্ছে আমার সম্প্রসারিত ভাব, তারপরে আমি যাব উপসংহার। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারছি আমার মূল ভাব, আমার সম্প্রসারিত ভাব, আমার উপসংহার, এই নিয়ে আমার ভাবের সম্প্রসারণ বা ভাব সম্প্রসারণ। আচ্ছা, তাহলে আমি বলছি জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। দেখো, মানুষের জন্মস্থান কখনো তার কি বলা যায়, তার কাজকে মূল্যায়ন করতে পারে না। সে যে মানুষ, আমি যেটা বলছি যে সমাজের উঁচু স্তর নিচু স্তর, সেটা বিষয় না। বিষয় হচ্ছে মানুষের আসলে কি, মানুষের, আমি এখানে কোনো ধরনের কিন্তু কোটেশন ব্যবহার করতে পারবো না, কোথায় জন্ম কোথায় নরক, এই যে টাইপের কোনো ধরনের কি বলা যায় কোটেশন বা কবি বলেছেন এই টাইপের কথা আমি এখানে ব্যবহার করতে পারবো না। ব্যবহার করলেই আমার এখানে নম্বর কমে যাবে, নম্বর কাটা যাবে। তো যেটা বলছে, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেই সুরাসুর। ঠিক আছে,
তো যেটা বলছিলাম যে আমি চাইলেই কি করতে পারবো না, এখানে কোনো ধরনের কোটেশন ব্যবহার করতে পারবো না। তো আমাকে যেটা করতে হবে, আমি যেটা লিখলাম যে জন্ম হোক যথাতথা, যেখানে সেখানে মানে কি, সে হয়তো বা কৃষকের ঘরে জন্মগ্রহণ করতে পারে, সে রাজার ঘরে জন্মগ্রহণ করতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার। এগুলো আসলেই ম্যাটার করে না। ম্যাটার করে কি, ম্যাটার করে যে তুমি কেমন করে তোমার কাজটা কতখানি মানুষের জন্য ইম্প্যাক্টফুল, তোমার কাজটা কতখানি মানুষের জীবনে প্রভাব ফেলেছে, ইতিবাচক ভাবে প্রভাব ফেলেছে, এবং সেই কাজের মাধ্যমে তুমি মানুষের মনে জায়গা করে নিয়েছো। ঠিক আছে, তো এটাকেই আমি, দেখো আমি এখানে লিখেছি, যদিও আমার হয়তো বা কি বলা যায়, স্লাইড ইস্যুর কারণে আমার প্যারাগুলো একটু একটার সাথে আরেকটা চলে গিয়েছে, অসুবিধা নাই, আমি তোমাকে দেখিয়ে দিলাম তুমি কিভাবে লিখবে। মূল ভাব, সম্প্রসারিত ভাব, উপসংহার, তুমি এইভাবে করেই প্যারা লিখবে। ঠিক আছে, মূল ভাব, সম্প্রসারিত ভাব, মূল ভাব, তারপরে হচ্ছে সম্প্রসারিত ভাব, তারপরে আসবে হচ্ছে কি, তারপরে আসবে হচ্ছে উপসংহার। ঠিক আছে, আপুকে আরেকবার লিখে দিব? আচ্ছা, আপু আরেকবার লিখে দিই, তাহলে কি পাচ্ছি, মূল ভাব, প্রথমেই আসবে আমার মূল ভাব, মূল ভাব, সম্প্রসারিত ভাব, তারপরে আসে হচ্ছে উপসংহার। ঠিক আছে, তাহলে আমি এমনি করেই সুন্দর করে লিখে ফেলবো। ওয়েল, তারপরে যেটাতে যাব সেটা হচ্ছে তোমাকে রচনা লিখতে হবে। যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো, যার নম্বর থাকবে হচ্ছে 15। মনে রাখবে তোমাকে 3টা অপশন দিবে এবং তোমাকে ক্লুজগুলো উল্লেখ করে দিবে, তোমাকে ক্লুজগুলো উল্লেখ করে দিবে। তোমাকে অপশন দিয়ে দিচ্ছে, সাথে সাথে তোমাকে ক্লুজগুলোও দিয়ে দিচ্ছে। তোমাকে অপশন দিয়ে দিচ্ছে, সাথে সাথে তোমাকে কি দিয়ে দিচ্ছে বলো তো, ক্লুজও দিয়ে দিচ্ছে। ঠিক আছে, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, জাতীয় ফুল শাপলা, শীতের সকাল। এখন তোমার মনে হতে পারে অনেক স্কুলের সিলেবাসে কি করে বলো তো, অনেক স্কুলের সিলেবাসে সবসময় রচনার নাম উল্লেখ করা থাকে, আবার অনেক স্কুলে সিলেবাসে রচনার নাম উল্লেখ করা থাকে না। তো তোমরা যদি অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন পেতে চাও আমাদের কাছ থেকে, তাহলে জয়েন করে ফেলো আমাদের ক্লাস 6-এর সুপার প্রেপ গ্রুপে। ঠিক আছে, আমাদের সেই সুপার প্রেপ কোর্সগুলো তোমাদের জন্য এমনভাবে আমরা ডিজাইন করেছি যাতে তোমাদের কি হয় বলো তো, অর্ধবার্ষিক পরীক্ষার তোমাদের যত টেনশন আছে, যত স্ট্রেস আছে, আমাদের সাজেশনটা পেয়েই সেই স্ট্রেস আর টেনশন একেবারেই কি হয়, একেবারেই দূর হয়ে যায়। তাহলে আমি যদি বলি, আমি রচনা কি বললাম যে তোমাকে 3টা ক্লু দিয়ে দিবে, তোমাকে 3টা ক্লু দিয়ে দিবে, এবং 3টা ক্লু মানে 3টা ক্লু বলছি, সরি, তোমাকে 3টা অপশন দিয়ে দিবে। 3টা অপশন থেকে তোমাকে যে কোনো একটা বিষয় রচনা লিখতে হবে, যে কোনো একটা বিষয় রচনা লিখতে হবে। ঠিক আছে, তাহলে আপু যেটা তোমাদেরকে বলছিলাম বলো তো, আমি যখন প্রবন্ধ রচনা লিখবো তার মানে হচ্ছে কি বলতো, আমাকে 3টা থেকে যে কোনো একটা চুজ করতে হবে, এবং আমাকে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাকে ক্লু দিয়ে দিচ্ছে। ক্লু যেহেতু আমাকে দিয়ে দিচ্ছে, আমার জন্য রচনা লেখা কিন্তু সহজ। আবার আমি যেটা বললাম প্রথমে, অনেক স্কুলে 3টা বা 5টা, 3টা না 5টা রচনা দেখা যাচ্ছে সিলেবাসে থাকে, আবার অনেক সময় আসলে সিলেবাসে কোনো রচনা দেওয়া থাকে না। তো সেটা যাই হোক, তুমি যদি অর্ধবার্ষিক পরীক্ষার সুপার সাজেশন পেতে চাও, তাহলে আমাদের ক্লাস 6-এর সুপার প্রেপ গ্রুপে জয়েন করো। সেখান থেকেই তুমি পেয়ে যাবে কি বলতো, সেখান থেকেই তুমি পেয়ে যাবে আমাদের এক্সক্লুসিভ সাজেশন, যে সাজেশনটা মূলত তোমাকে তোমার অর্ধবার্ষিক পরীক্ষায় কি প্রস্তুতি গ্রহণে খুব হেল্প করবে। আচ্ছা, তারপর যেটা দেখছি, আমি এখানে 3টা প্রবন্ধ রচনা নিয়ে এসেছি, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, জাতীয় ফুল শাপলা, শীতের সকাল। আচ্ছা, এখন মনে করো তুমি যে কোনো একটা বিষয় রচনা লিখতে চাও, তার মানে তোমাকে 15 নম্বর এখানে দিচ্ছে। 15 নম্বর কিন্তু 4টিখানি কথা না, 4টিখানি কথা কিন্তু 15 নম্বর না, বিশাল একটা অ্যামাউন্টের নম্বর। এই বিশাল অ্যামাউন্টের নম্বরে তুমি চাইলেই 15-তে 13, 14, 15 তো 15ও পেতে পারো। ঠিক আছে, তো 13কে যদি আমি, বা 13 না, হ্যাঁ 13টাকে যদি আমি একটা স্ট্যান্ডার্ড মার্ক ধরি, 13টাকে যদি আমি স্ট্যান্ডার্ড মার্ক ধরি, 13 আমি স্ট্যান্ডার্ড মার্ক ধরলাম না, আমি 14 ধরতে চাচ্ছিলাম, সবাই তো আসলে একরকম হয় না, 13 ধরছি। তাহলে তোমাকে যদি বলা হয় দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এবং তোমাকে ক্লু দিয়েছে ভূমিকা, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, 3 না 4টা 5টা, তার মানে তুমি বুঝতেই পারছো যে আমাকে টোটাল 5টা
টপিক দিয়ে দিয়েছে বা 5টা ক্লু দিয়ে দিয়েছে, এই 5টা ক্লু এর উপরে আমাকে লিখতে হবে 15 নম্বরের জন্য। আচ্ছা, 15 নম্বর যদি আমাকে লিখতে হয়, তাহলে এখানে আমি কতটুকু সময় বরাদ্দ করব? নাম্বার 1, নাম্বার 2 আমি কেমন করে লিখবো? আচ্ছা, আমি একটু পিছনে যেতে চাই। কেন জানো? বলছি, দাঁড়াও। আচ্ছা, আমি জানি যে আমার পরীক্ষাতে আমার জন্য যে 1 ঘন্টা 15 মিনিট রিটেন অংশে বা রচনামূলক অংশে বা নির্মিতি অংশ যদি বলি আমি, আমার নির্মিতি অংশে, আচ্ছা এখানে আমি একটু লিখে রাখি, সেটা হচ্ছে আমার এমসিকিউ, আর এটাকে বলছি আমি নির্মিতি অংশ। কি অংশ? ওইটাকে বলছি আমি নৈবেত্তিক, আর এটাকে বলছি আমি নির্মিতি। নির্মিতি অংশের জন্য আমি পাবো 1 ঘন্টা 30 মিনিট। কতক্ষণই সময় পাবো? 1 ঘন্টা 30 মিনিট। এখন মজার বিষয় হচ্ছে, তুমি চাইলে 30 মিনিটের মধ্যে এই লেখাগুলো পুরো কমপ্লিট করতে পারো, 1 থেকে 4, আর বাকি 1 ঘন্টা তুমি রাখতে পারো রচনা লেখার জন্য। অনেক লম্বা সময়, অনেক লম্বা সময়। কারণ কি দেখো, অনুচ্ছেদ যে তুমি লিখছো, তুমি সেখানে, আচ্ছা এখানে আমার কয়টা? 1টা 2টা 3টা 4টা। তোমাকে আমি আগেই বলেছি, সেটা কি বলেছি বলো তো? সারমর্ম লেখার জন্য তুমি ম্যাক্সিমাম 5 মিনিট খরচ করবা। সারমর্মর জন্য আমি মিনিমাম মানে ম্যাক্সিমাম 5 মিনিট শেষ করব। ঠিক আছে? তারপরে হচ্ছে আমাকে যখন নাকি এখান থেকে যদি আমার এখানে এই প্রশ্নের উত্তর লিখতে হয়, 1 নম্বর এক একটা প্রশ্নের উত্তর লিখতে যদি আমি 2 মিনিট করে সময় খরচ করি, তাহলে এখানে আমার 10 মিনিট লাগছে। ঠিক আছে? সেই একইভাবে আমি যদি এখানে আমার 5 নম্বরের জন্য একটা অনুচ্ছেদ লিখি, এখানেও আমার 10 মিনিটের বেশি সময় আমি কি করব না বলো তো? ব্যবহার করব না। তাহলে 10 মিনিট প্লাস 5 মিনিট হয়ে গেল আমার 15 মিনিট। আমার সময় ছিল 30 মিনিট, আপু বলেছিলাম। আচ্ছা, তারপর কি থাকে তোমাকে বলো তো? এখানে তুমি এটা কতক্ষণে লিখবে? এইটা তুমি ম্যাক্সিমাম, আচ্ছা যাও, 5 নম্বরের জন্য 10 মিনিট আমি দিব? অনেক সময়। আচ্ছা 10 মিনিট তোমাকে দিলাম, আরো 10 মিনিট তুমি পেলে, 25 মিনিট হয়ে গেল। তারপরে তোমার ভাব সম্প্রসারণ, তারপর থাকে তোমার ভাব সম্প্রসারণের জন্য তোমাকে আমি দিলাম 10 মিনিট। ঠিক আছে? আরো দিলাম 10 মিনিট, তোমার 35 মিনিট এখানেই চলে গেল। তাহলে তোমার যদি এখানে 35 মিনিট চলে যায়, এই 35 মিনিট তোমার চলে গেলে রচনায় তুমি কি করছো? রচনাতে তুমি 60 মিনিট থেকে 35 মিনিট চলে গেলে, মানে এক্সট্রা 5 মিনিট তুমি নিয়ে নাও, তাহলে এখানে তোমার 55 মিনিট থাকছে। 55 মিনিটের থেকে তুমি আরো 5 মিনিট মাইনাস করো, তাহলে তোমার 50 মিনিট থাকছে। তার মানে এক একটা প্যারাতে তুমি 10 মিনিট করে যদি সময় দাও, তুমি অসাধারণ কিছু, এবং কি বলা যায়, অসাধারণ একটা রচনা লেখার জন্য তুমি কি বলে এখন রেডি। কিসের জন্য জানো? এখন তোমাকে যেটা করতে হবে, 50 মিনিটে 5টা ক্লু দেয়া থাকলে সেই রচনাটা অনেক সময় 150 শব্দ বলে, অনেক সময় 200 শব্দ বলে। ঠিক আছে? তুমি এখন বাসায় খুব করে প্র্যাকটিস করো যে কেমন করে 50 মিনিটে তুমি একটা পারফেক্ট রচনা লেখা শেষ করবে। আচ্ছা, তাহলে সেটার কি করতে হয় দেখো তো। প্রথমে আমি যদি বলি ভূমিকা, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, তাহলে ভূমিকাটা শুরু করবো আমি কি দিয়ে? কিভাবে? এই যে দেখো, কিভাবে শুরু করব? যে বিজ্ঞান শব্দের অর্থ হলো বিশেষ জ্ঞান, আমি যা জানি আমি লিখবো সেখানে। তারপরে যাব হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান, আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞান কতটুকু দরকার, কেন দরকার, এই বিষয়গুলোকে আমরা আসলে লিখবো। কেন আসলে প্রতিদিনকার জীবনে আমাদের বিজ্ঞান দরকার? আমরা সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত, তখনও আমাদের কি হয় বলো তো? তখন পর্যন্ত আমাদের জীবনে আসলে বিজ্ঞানের প্রয়োজনীয়তা। এখন আমরা একটা সময় যেমন লিখতাম, সকালবেলা ঘুম থেকে অ্যালার্ম ক্লকে ঘুম থেকে উঠি, দাঁত ব্রাশ করি, সেখানেও বিজ্ঞান। তো আমরা আসলে এখন কি করব? এই যে ব্যাকডেটেড ইনফরমেশনগুলো আছে, এই ব্যাকডেটেড ইনফরমেশনগুলো আমরা আর এখন ব্যবহার করব না। আমরা দেখাবো যে আমাদের প্রতিদিনকার জীবনে আপডেটেড কোন ভার্সনগুলো, বিজ্ঞানের কোন আপডেটেড এডিশনগুলো বা ইনভেনশনগুলো আমাদের জীবনকে সহজ করে দিয়েছে। এটা হচ্ছে কি বলতো? এআই। আমরা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে আমাদের এখানটাতে লিখি, তাহলে তুমি দেখবে তুমি খুব সহজেই 15তে 13, আর সবসময় একটা জিনিস মাথায় রাখবে, তুমি যখন রচনা লিখবে বা
তুমি যখন রচনা লিখবে তুমি সবসময় আপডেটেড ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবে। ইরেলেভেন্ট কোনো কিছু তুমি লিখবে না। তুমি যদি আপডেটেড উইথ মানে রিলেভেন্ট ইনফরমেশন লেখো, তখন দেখবে তোমার রচনায় নম্বর পাওয়ার প্রবণতা অনেক বেড়ে গেছে। এই যে আমি তোমাকে বললাম দৈনন্দিন জীবনে বিজ্ঞান, হ্যাঁ একটা সময় আমরা লিখতাম যে সকালবেলা ঘুম থেকে উঠি, অ্যালার্ম ক্লক বাজে, ঘুম থেকে উঠছি, এটা একটা সায়েন্স। তারপর দাঁত ব্রাশ করছি, টুথপেস্ট ব্যবহার করছি, এটাও একটা সায়েন্স। দিস টাইপ অফ ইনফরমেশন আমরা অ্যাভয়েড করব। কি করব? দিস টাইপ অফ ইনফরমেশন আমরা অ্যাভয়েড করব। আমরা কি করব জানো? আমরা হচ্ছে লেটেস্ট ইনফরমেশন। সেটা কি? সেটা হচ্ছে যে আমরা এখন দেখা যাচ্ছে যে আমাদের দৈনন্দিন কাজগুলোকে খুব সহজ করে দিচ্ছে কে? এআই। আমাদের একটা সময় আমাদের গ্যাসের এখন ক্রাইসিস হচ্ছে, তো এই গ্যাসের ক্রাইসিসটাকে মিনিমাইজ করে দিচ্ছে কি? ইলেকট্রিক চুলা। তারপর দেখা যাচ্ছে কি যে আমরা এখন ইনভার্টার চুলা ব্যবহার করছি, ইন্ডাকশন চুলা ব্যবহার করছি। আমাদের জ্বালানিও সাশ্রয় হচ্ছে, গ্যাসের উপর চাপ কমছে না। আবার কি হচ্ছে বলো তো? বিকল্প ব্যবস্থাও তৈরি হচ্ছে। আবার আমরা বলছি যে এখন আমাদের যাতায়াত ব্যবস্থাটা খুব সহজ হয়ে গেছে। আগে যেখানে দেখা যেত যে আমাদের অফিস যেতে বেশ টাইম লাগতো, লম্বা সময় লাগতো, এখন মেট্রো রেল এসেছে, ঠিক আছে, আমাদের যাত্রাটাকে সহজ করে দিয়েছে। আগে জ্বালানির উপর চাপ পড়তো, পেট্রোল ব্যবহার করা গাড়ি ছিল, এখন ইলেকট্রিক কার এসছে। আমাদের দেশে নাই, দেশের বাইরে তো অবশ্যই আছে, যেটাকে টেসলা বলে আর কি। তো যেটা বলছিলাম, তো তুমি এই নামগুলো, এই ইনফরমেশনগুলো তুমি যদি দৈনন্দিন জীবনে কোন কোন জায়গায় আমাদেরকে হেল্প করছে। আগে যেমন কি হতো, আগে কি তোমার পড়ার জন্য গুগল করতে হতো, তারপর দেখা যেত যে তোমার টিচারের জন্য ওয়েট করতে হতো, এখন তুমি সেটা করছো না। এখন খুব সহজে কি হচ্ছে, এই যে তোমাদের জন্য আমরা ভিডিওসগুলো রেডি করছি, ইউটিউবে সার্চ করলেই 10 মিনিট স্কুলের পেজে গেলেই তোমরা আমাদের তৈরি করা ভিডিওগুলো দেখতে পাচ্ছ। যে কোনো মুহূর্তে তোমার যদি কোনো হেল্পের প্রয়োজন হয়, সব ধরনের প্লেলিস্ট আমাদের রয়েছে, সেখানে তুমি জানতে পারছো। কাজে তোমাকে থামিয়ে রাখার কিছু নাই। এইভাবে করে তুমি কি করছো, দৈনন্দিন জীবনে তোমার বিজ্ঞান কোন কোন ক্ষেত্রে তোমাকে কাজে দিচ্ছে বা কোন কোন জায়গায় তোমাকে হেল্প করছে, সেই ব্যাপারগুলো তুমি লিখতে পারছো, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের চিকিৎসা বিজ্ঞান আমরা জানি যে এখন আগে যেটা কি হতো, অনেক সূক্ষ্ম অপারেশন, যেটাতে আসলে হিউম্যান টাচের দরকার ছিল, যে একজন সার্জনের দ্বারা ব্রেইনের চিকিৎসা করতে হবে। এখন দেখা যাচ্ছে যে ইলেকট্রিক হ্যান্ড বের হয়ে গেছে। ইলেকট্রিক হ্যান্ড তুমি আমি দেখি না, গবেষকরা বা চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে অনেক আপগ্রেডেড যেই হসপিটালগুলোতে রয়েছে, সেখানে এখান থেকে বসে বসে কম্পিউটারকে কি করছে, মানে কমান্ড দিচ্ছে, আর সেই ইলেকট্রিক হ্যান্ড, রোবোটিক হ্যান্ডটা কি করছে, রোবোটিক হ্যান্ড যেটাকে বলে, ও ব্রেনের সার্জারি করছে, ও হার্টের সার্জারি করছে, খুব সেন্সিটিভ, খুব টাফ যে সার্জারিগুলো, সেগুলো তারা ডিল করছে। আচ্ছা, তারপরে দেখা যাচ্ছে যে চিকিৎসা বিজ্ঞানে আর কোন জায়গায় রোগ নির্ণয়ের ক্ষেত্রে, মানে ডায়াগনোসিসের ক্ষেত্রে এখনকার যেই কি বলা যায় যে মেশিনারিজগুলো আছে, খুব বেশি আপগ্রেডেড। তোমার বডিতে যদি একদম মানে কি বলে, বডির অভ্যন্তরে খুব ছোট্ট, মনে করো একদম পিঁপড়ার সাইজের একটা গোটা হয়েছে, সেটাকেও দেখে ফেলার, এবং সেখান থেকেও দেখা যাচ্ছে যে কি বলা যায়, সেল নিয়ে টেস্ট করা, যেটা আসলে কি হয়েছে, কেন অসুখটা হচ্ছে, সেই অসুখের উপরে ডিপেন্ড করে তোমাকে মেডিসিন প্রস্তুত করা। এই সমস্ত বিষয়গুলোকে কি করছে বলো তো? এই সমস্ত বিষয়গুলোকে আসলে সায়েন্স কি করছে? সায়েন্স হেল্প করছে। তারপর ধরো মেডিসিনে এখন ইম্প্রোভাইজেশন, আপডেটেড মেডিসিন বের হয়ে যাচ্ছে, আপডেটেড ট্রিটমেন্ট বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানুষের গড় আয়ু বেড়ে গেছে। কেন মানুষের গড় আয়ু বেড়ে গেছে? কারণ চিকিৎসা ক্ষেত্র অনেক উন্নতি হয়েছে। চিকিৎসা ক্ষেত্রে যদি উন্নতি না হতো, ভ্যাকসিনেশনের ব্যাপারটা যদি কোনো মনে করো, হ্যাঁ চিকিৎসা ক্ষেত্রে ভ্যাকসিন একটা অনেক বড় অবদান রাখছে। তুমি যদি দেখো, তুমি যদি ভ্যাকসিনের কথা উল্লেখ করে দাও, তখন বলবে যে হ্যাঁ, ভ্যাকসিনের কারণে মানুষের এখন মরণ ব্যাধি কম হচ্ছে, মানুষের আয়ু বেড়ে যাচ্ছে, মানুষ হেলদি ফুড খাচ্ছে, মানুষের আয়ু বেড়ে যাচ্ছে। তো এইরকম করে তুমি যখন মানুষ প্রোডাক্টিভ থাকছে লম্বা সময় ধরে, ঠিক আছে, চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান তুমি লিখলে, বিজ্ঞানের কল্যাণধর্মী অবদান। এই যে দেখো, বিজ্ঞান কোথায় কল্যাণ না করছে? পড়াশোনার ক্ষেত্রে হেল্প করছে, তোমার যোগাযোগ ব্যবস্থায় হেল্প করছে, যাতায়াতে তোমাকে হেল্প করছে। যোগাযোগ মানে কি? তুমি আগে মনে করো তোমার আব্বু আম্মু জানবে যে দেশের বাইরে আমাদের কোনো রিলেটিভস থাকলে তার সাথে কথা বলতে আমাদের অনেক লম্বা সময় লাগতো, অপেক্ষা করতে হতো, বছরে হয়তো বা 2 দিন 3 দিন কথা বলতে পারতাম। এখন তোমার মন চাইছে হোয়াটসঅ্যাপে কল করছো, মন চাচ্ছে তুমি মেসেঞ্জারে ফোন করছো, মন চাচ্ছে তুমি কি করছো, আর যেই মানে যোগাযোগের মাধ্যমগুলো রয়েছে, তুমি তাদের সাথে কথা বলতে পারছো। তারপরে হচ্ছে কি, পড়াশোনার ক্ষেত্রে ওপেন এআই এসছে। এখন তোমার এখন আর কোনো প্রবলেমের জন্য বসে থাকতে হচ্ছে না। রেফারেন্সের জন্য তোমার কি আছে বলো তো? আমাদের গুগল ট্রান্সলেটর আছে, গুগল ডিকশনারি আছে, সমস্ত কিছু তোমাকে হেল্প করছে, ঠিক আছে। তোমার কোনো একজন মানুষ অসুস্থ, এই ইনফরমেশনটা সারা বাংলাদেশের কোনায় ছড়িয়ে যাচ্ছে। তোমার যদি ডোনেশনের প্রয়োজন হয়, সেটাকেও কালেকশনের ব্যবস্থা করা যাচ্ছে। কাজেই তুমি চাইলে অনেকভাবে সেটাকে লিখতে পারো। তারপর তুমি উপসংহার লিখবে, যে উপসংহারে কি লিখবে জানো? ভালো মন্দ দুটো দিককেই তুমি তুলনা করে সেখানে একটা বিশ্লেষণ। কাজেই মোটামুটি এক একটা প্যারায় তুমি যদি 10 মিনিট করে সময় দাও,
50 মিনিটে তুমি তোমার রচনা শেষ করতে পারবে। এইটা ব্যাপারটা যখন তুমি লিখবে 50 মিনিট, তখন তোমার মাথায় রাখতে হবে কি? সময়। তোমার মাথায় রাখতে হবে সময়, এর সাথে তোমার হাতের লেখার গতি, হাতের লেখার গতি, একই সাথে হাতের লেখার স্পষ্টতা, স্পষ্টতা, ও সরি, ঠিক আছে? এই জিনিসগুলো তুমি যদি মাথায় রাখো যে আচ্ছা ঠিক আছে, সময়ের কথা মাথায় রেখে আমি গতি বাড়িয়ে দিচ্ছি, গতি বাড়িয়ে দিলে আমার হাতের লেখা স্পষ্ট থাকছে না, লেখা খারাপ হয়ে যাচ্ছে, তখন কিন্তু নম্বর পাওয়ার প্রবণতা কমে যাবে। কিন্তু সময়ের সাথে আমার হাতের লেখার গতির একটা ব্যালেন্স আছে, যার জন্য আমার লেখাও স্পষ্ট, তখন কি হবে? নাম্বার পাওয়ার প্রবণতা কিন্তু অনেক বেড়ে যাবে। কাজে আমরা যখন লিখবো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখবো, ঠিক আছে? আর বাকি যেই রচনাগুলো রয়েছে সেই রচনাগুলো নিয়ে আমি খুব বেশি একটা কথা বললাম না, কারণ এখানে চেঞ্জেস ব্যাপার স্যাপার আসবে। তো এই ছিল আমার মোটামুটি নির্মিতি অংশ। এই ছিল আমার কি অংশ? আমি তোমাদের সাথে এমসিকিউটা নিয়ে কথা বলবো, এখন যাচ্ছি, দাঁড়াও। তার আগে আমি আরেকবার চলে যাই কিসে? আচ্ছা, আমি মান বন্টন দেখেছি, আমি সময় বন্টন দেখেছি, আমি দেখেছি যে আমার কোথা থেকে কতটুকু অংশ আসবে আমাকে লিখতে হবে, কেমন করে লিখলে আমি ফুল মার্কস পাবো, কেমন করে। চাইলে কিন্তু বাংলা দ্বিতীয় পত্রে ফুল মার্কস পাওয়া যায়, এটা নির্ভর করছে তোমার দক্ষতার উপর। তোমার দক্ষতা কখন বাড়বে? তুমি আপুর সাথে ক্লাস করলে, সাথে সাথে তুমি লেখার প্র্যাকটিস করলে। দেখো, তুমি যত লেখা লিখবে তোমার ততই লেখার কোয়ালিটি ভালো হবে। আচ্ছা, তাহলে এখন আমি চলে যাব এমসিকিউ অংশে। এখন আমি কোথায় চলে যাব? আপু এখন চলে যাবে এমসিকিউ পার্টে। তোমার 15টা এমসিকিউর জন্য তুমি 15 মিনিট সময় পাবে, এক একটার জন্য 1 মিনিট, ঠিক আছে? এক একটার জন্য তুমি 1 মিনিট করে সময় পাবে। এখানে আপু উত্তর সহ রেখেছি। তোমার যেই চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারগুলোর পেছনে যে অনুশীলনী থাকবে, তোমার যে অনুশীলনী থাকবে, ঠিক আছে, তুমি সেই অনুশীলনীর প্রশ্নগুলোকে খুব ভালো মতো সলভ করে যাবে। বইয়ের ভেতর থেকেও অনেক সময় এমসিকিউ আসে, সেগুলো তো আমরা আমাদের যেই রেগুলার যে ক্লাস আছে, 10 মিনিট স্কুলের রেগুলার যে ক্লাসগুলো আছে সেখানে কিন্তু আমরা খুব গুরুত্ব সহকারে সেগুলো দেখিয়ে দিই, পড়িয়ে দিই। আর এর বাইরে আমাদের মাস্টার বুকে কিন্তু প্র্যাকটিস করার জন্য প্রচুর এমসিকিউ আমরা রেখেছি। কাজে তোমার জন্য সমস্ত প্রিপারেশন নিয়ে আমরা রেডি আছি। তুমি যদি অর্ধবার্ষিক পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে চাও, অর্ধবার্ষিক পরীক্ষায় সুপার সাজেশন পেতে চাও, তাহলে আর দেরি না করে আমাদের ক্লাস 6 সুপার প্রেপ গ্রুপে অংশগ্রহণ করো। তখন দেখা যাবে যে তুমি তোমার প্রয়োজনীয় সমস্ত কিছু সেখান থেকে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এখানে আমি তোমার জন্য এমসিকিউ রেখেছি। ঠিক আছে, তোমার জন্য আমি এমসিকিউ রেখেছি। কাজেই তুমি আজকে যারা আপুর সাথে ক্লাসটা করলে, আমি বিশ্বাস করছি বা আমি আশা করছি তোমাদের এই যে নমুনা প্রশ্ন নিয়ে, বাংলা দ্বিতীয় পত্র নিয়ে তোমরা কেমন করে পরীক্ষা দিবে। কারণ কি, তোমরা ক্লাস 5 পর্যন্ত এক ধরনের প্যাটার্নে পড়ে এসছো, ক্লাস 6-এ তোমাদের প্যাটার্নটা সম্পূর্ণ ভিন্ন। তোমরা ক্লাস 5-এ বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র একটা কম্বাইন্ড সাবজেক্ট হিসেবে পড়েছো, কিন্তু ক্লাস 6-এ তোমার বাংলা প্রথম পত্র আলাদা, বাংলা দ্বিতীয় পত্র আলাদা। বাংলা দ্বিতীয় পত্রের জন্য তোমার প্রিপারেশনটা সম্পূর্ণ আলাদা। কাজেই তোমার বাংলা দ্বিতীয় পত্রের প্রিপারেশনে তোমার যেন কোনো ঘাটতি না থাকে, সেই ঘাটতি পূরণ করার জন্য 10 মিনিটস স্কুলের পক্ষ থেকে আমি কুমকুম শারমিন আজকে তোমাদের সাথে কি নিয়ে আসলাম বলো তো? নমুনা প্রশ্নের সমাধান। নমুনা প্রশ্নের সমাধানে তোমরা প্রথমে কি দেখলে বলো তো? তোমরা প্রথমেই দেখলে আপুর হাতে লেখা একটা পূর্ণমানে আমরা দেখলাম 50 নম্বরের পরীক্ষা, আমরা সেখানে 35 নম্বর আসছে আমাদের নির্মিতি অংশ থেকে, বাকি 15 নম্বর আসছে আমাদের এমসিকিউ অংশ থেকে, এবং আপু A to Z তোমাকে ধরে ধরে বিশ্লেষণ করে দিলাম কতটুকু অংশে তুমি কতখানি কতটুকু অংশের জন্য তুমি কতটুকু সময় ব্যয় করবে, কেমন করে লিখলে তুমি সেখান থেকে ফুল মার্কস টেনে নিয়ে আসতে পারবে। ঠিক আছে, সব সময় একটা জিনিস মাথায় রাখবে, তোমাদের কমন একটা প্রশ্ন, আপু পারি না, কিন্তু আমি জানি এই পারি না যারা বলে সেই সংখ্যাটা খুব কম, তারা আসলে পারে না, তারা আসলে চেষ্টা করে না। তুমি যদি বাংলা দ্বিতীয় পত্র, তুমি যদি বাংলা প্রথম পত্র, তুমি যদি বিজিএস, এই সাবজেক্টগুলোতে তুমি ভালো করতে চাও, আমাদের গাইডলাইনের পাশাপাশি তোমাকে প্র্যাকটিস করতে হবে। আর তোমার প্র্যাকটিসের জন্য আমাদের কি রয়েছে বলো তো? আমাদের কিন্তু মাস্টার বুক রয়েছেই। আচ্ছা, তাহলে আমি আর কথা না বাড়াই, এই ছিল তোমাদের জন্য আমার আজকের প্রিপারেশন। তোমরা যদি ক্লাস 6-এ অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশনটা পেতে চাও, তাহলে ঝটপট
এই 16910-তে ফোন করে ফেলো আর শুনে ফেলো আপুরা কি বলছে। ক্লাস 6-এর সুপার প্রেপ গ্রুপে তোমরা জয়েন করো, ঠিক আছে? 16910 তো আছে, ইন ডিটেইল তোমাকে বলে দিবে, ঠিক আছে? তাহলে আমরা কি করব বলো তো, আমরা একটু ভালো থাকি, সুস্থ থাকি, নিরাপদে থাকি। আমাদের এখন সিজনটা একটু চেঞ্জের সিজন চলছে, তো সবাই একটু নিরাপদে থাকবো, অসুখ বিসুখ থেকে দূরে থাকবো, আব্বু আম্মুর কথা শুনবো। ওয়েল এভরিওয়ান, ইট ওয়াজ অল ফর মাই টুডেজ সেশন। ইনশাআল্লাহ নেক্সট ডে আবার তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকি, টেনশন ফ্রি থাকি। আল্লাহ হাফেজ।